সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্য বিষয় পোলট্রির রোগব্যাধি দমনে করণীয়। বিষয়টি ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন অর্থাৎ BAGED প্রোগ্রামের গৃহপালিত পাখির রোগ ও প্রতিকার কোর্সের ইউনিট 1-এর পাঠ 1.3 থেকে নেওয়া হলেও এটি একই সাথে আমাদের সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি অর্থাৎ CLP প্রোগ্রামের শিক্ষার্থীদের এবং পোলট্রি পালনে উৎসাহী খামারিদের জ্ঞান লাভে সহায়তা করবে। বন্ধুরা, আমরা জানি বর্তমানে পোলট্রি শিল্প গোটা বিশ্বে মানুষকে এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি, কিন্তু পোলট্রির এই বর্তমান রূপ লাভ এতটা সহজ ছিল না। মানব সভ্যতার বিকাশের সাথে সাথে নিজেদের প্রয়োজনে মানুষ বুনো পাখিদের পোষ মানিয়ে গৃহে পালন করা শুরু করে। আর এসব গৃহপালিত পাখির মধ্যে রয়েছে মুরগি, হাঁস, কবুতর, কোয়েল, রাজহাঁস, টার্কি, তিতির ইত্যাদি। বন্ধুরা, ইতোমধ্যে পোলট্রি শিল্প বিশ্বের অন্যান্য দেশে ব্যাপক প্রসার লাভ করলেও বাংলাদেশে এ শিল্প অনেকটাই নতুন, তবে যথেষ্ট প্রতিশ্রুতিশীল। আমাদের এদেশে এ শিল্প বিকাশে এখনও বেশ কিছু বাধা বা প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে রোগ ব্যাধি, উপযুক্ত পুঁজির অভাব, খাদ্য সমস্যা, বিপণন সমস্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞানের অভাব ইত্যাদি। আর এর মধ্যে রোগ ব্যাধির সমস্যাটাই প্রধান সমস্যা, কারণ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি পোলট্রির উৎপাদন ব্যাহত করা ছাড়াও এদের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়। সঙ্গত কারণে পোলট্রির রোগ ব্যাধি দমনে করণীয় শিরোনামে আমাদের আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন শুরুতেই জেনে নেওয়া যাক আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় জানতে পারব। পোলট্রির রোগ ব্যাধি দমনের প্রয়োজনীয়তা, জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি, পোলট্রির রোগ প্রতিরোধের চাবিকাঠি, পোলট্রি খামারে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা এবং এছাড়াও থাকছে পোলট্রির টিকাদান কর্মসূচি সফল করার উপায়। বন্ধুরা, ইতিমধ্যে আমরা জেনে গেছি আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থাৎ পোলট্রির রোগ ব্যাধি দমনে করণীয়। সুতরাং এ প্রসঙ্গে আমাদের প্রথমেই জানা দরকার পোলট্রিতে রোগ ব্যাধি দমন কেন প্রয়োজন, অন্য কথায় এই রোগ ব্যাধি দমন কেনই বা এত গুরুত্বপূর্ণ। আসলে রোগ বালাই নিয়ে আমাদের সমাজে একটা প্রবাদ প্রচলিত আছে, যেটা আমরা কম বেশি সকলেই জানি। সেটা হলো চিকিৎসা অপেক্ষা প্রতিরোধ বা দমনই শ্রেয়। ইংরেজিতে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তবে এটা ঠিক যে রোগ দেখা দিলে তা সারানোর জন্য অবশ্যই চিকিৎসা নিতে হবে, কিন্তু পোলট্রিতে রোগ হওয়ার আগেই যদি এমন কোনো ব্যবস্থা নেওয়া যায় যে পোলট্রিতে রোগ না হয় বা কম হয়, তাহলে চিকিৎসার আর প্রয়োজন আসে না। আর তাছাড়া আমাদের এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে পোলট্রির ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এর পেছনে যুক্তি হলো যে অধিক উৎপাদনশীল ছোট্ট এই পাখিগুলো
রোগ সারানোর জন্য যদি ওষুধ ব্যবহার করা হয়, তাহলে রোগ থেকে সেরে ওঠে সত্য, তবে অসুস্থতাজনিত পীড়নের কারণে বা স্ট্রেসের কারণে এ থেকে আর সেই পূর্বের মতো আশানুরূপ ফল পাওয়া সম্ভব নয়। তাছাড়া জীবাণুঘটিত রোগগুলোর মধ্যে ভাইরাস ঘটিত রোগের জন্য আজ পর্যন্ত পৃথিবীতে কোনো চিকিৎসাই আবিষ্কৃত হয়নি বন্ধুরা। আর তাই আমরা যদি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি যাতে পোলট্রিতে রোগ আক্রমণ কম হয় বা রোগাক্রান্ত না হয়, সেই ব্যবস্থা নেওয়াটাই উত্তম। বন্ধুরা, আপনাদের মনে হয়তো ইতিমধ্যে কৌতূহল জাগতে পারে যে পোলট্রিতে অসুখ যাতে না হয় বা কম হয়, এটা তো ভালো কথা, কিন্তু এটাও কি আদৌ সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। তবে এর জন্য পোলট্রি প্রতিপালনকারীর বেশ কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। আমি এখন পোলট্রি প্রতিপালনকারীর যে বিষয়গুলো মেনে চলা দরকার তা এক এক করে বলছি। প্রথমত, খামারের ভৌগোলিক অবস্থান ঠিক করা, বায়োসিকিউরিটি বা জীবন নিরাপত্তা ব্যবস্থাপনা ঠিক করা, পোলট্রি খামারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা, মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা এবং কার্যকর টিকাদান ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থী বন্ধুরা, পোলট্রি খামারের স্থান নির্ধারণ করতে কি কি বিষয় আমাদের বিবেচনা করা দরকার, আমি তা এখন এক এক করে বলছি। প্রথমত, খামারের স্থান উঁচু হবে, অর্থাৎ খামার এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে বন্যার পানি প্রবেশ করতে না পারে। দ্বিতীয়ত, খামার যে স্থানে স্থাপন করা হবে সেই স্থানের মাটি বালি ও কাকর মিশ্রিত হতে হবে। এর অর্থ হলো ওই স্থানের মাটির পানি শোষণ করার ক্ষমতা থাকতে হবে। এরপর আসে যে খামারকে কোলাহলমুক্ত জায়গায়, অর্থাৎ মানুষের বসবাসের জায়গা থেকে দূরে হতে হবে। যে স্থানে খামার তৈরি করা হবে সেখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে। খামার এমন স্থানে স্থাপন করতে হবে যেখানে খামারের জন্য ব্যবহৃত খাদ্য সামগ্রী সহজে এবং সস্তায় ক্রয় করা যায়, সেদিকে খেয়াল করতে হবে। এরপর আসে যে খামারে উৎপাদিত পণ্য, অর্থাৎ ডিম, মাংস ইত্যাদি বাজারজাত করার সুব্যবস্থা থাকে এরকম জায়গায় খামার স্থাপন করতে হবে। এখন আমরা আসছি আমাদের দ্বিতীয় করণীয় সম্বন্ধে, যেটা পোলট্রি শিল্পে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, তা হলো জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি। রোগ ও রোগ জীবাণুর হাত থেকে পোলট্রি রক্ষা করার যত রকম কার্যপ্রণালী বা ব্যবস্থাপনা রয়েছে তাদের সবগুলো সমন্বয়কে একত্রে বলা হয়ে থাকে জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি। খামার পরিচালনা থেকে শুরু করে খামারে উৎপাদন, খামারে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, এমনকি ভোক্তার কাছে খামারে উৎপাদিত পণ্য রোগ জীবাণু মুক্ত অবস্থায় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে পৌঁছে দেওয়াই জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটির অঙ্গ। অর্থাৎ উন্নত খামার ব্যবস্থাপনার পূর্ব শর্তই হলো জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি। বন্ধুরা, এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন যে অনেকেই মনে করে থাকেন যে পোলট্রি হাউজের সামনে বা দরজার সামনে জীবাণুনাশক বা এই জাতীয় কিছু টুকটাক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে খামারের জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি ব্যবস্থা বিধান করা সম্ভব। আসলে এই ধারণা একেবারেই ভুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি বলতে কি বোঝায় এ বিষয়টি আমরা রপ্ত করতে পেরেছি, কিন্তু এখন মনে প্রশ্ন জাগে যে তাহলে পোলট্রির রোগ প্রতিরোধ বা রোগ দমন এটা করতে গিয়ে কি কি বিষয় বা কি কি মূল চাবিকাঠি হতে পারে তা আমি এখন এক এক করে তুলে ধরছি। প্রথমত, পরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি এবং খামারকে এমন জায়গায় স্থাপন করতে হবে যাতে পোলট্রি বা অন্যান্য পশু পাখির খামার থেকে এটা দূরে হয়। এরপর আসে আরামদায়ক তাপমাত্রা এবং পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ও বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করা। তারপর সুষম খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। আমাদের খেয়াল রাখতে হবে এই সুষম খাদ্যে এবং বিশুদ্ধ পানিতে যাতে পোলট্রির স্বাস্থ্য ব্যাহতকারী কোনো উৎপাদক না থাকে।
আরেকটি বিষয় এখানে কোয়ারেন্টাইন ব্যবস্থা কার্যকর করা। কোয়ারেন্টাইন ব্যবস্থা হলো মানুষের চলার পথ বা এখানে অন্যান্য পশু পাখি ও মানুষের খামারে প্রবেশকে নিয়ন্ত্রণ করা। খামারের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া অনুযায়ী পরিবেশ উপযোগী ঘর তৈরি করতে হবে। এরপর আসে ইঁদুর ও ইঁদুর জাতীয় প্রাণী বা অন্যান্য পশু পাখির উপদ্রব থেকে খামারকে মুক্ত রাখতে হবে। আরেকটি বিষয় আমরা অনেকেই অবহেলা করে থাকি, তা হলো অল ইন অল আউট পদ্ধতি। অল ইন অল আউট এর অর্থ হলো যে খামারে যখন একটি ব্যাচ ঢোকানো হয় বা একটি ব্যাচের মুরগি বা অন্যান্য পাখি প্রতিপালন করা হয়, তখন সেই ব্যাচটি যতক্ষণ না বড় হয়ে বিক্রি করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এখানে আর অন্য কোনো ব্যাচ ঢোকানো যাবে না। তারপরেও এটা পুরোপুরি মানা সম্ভব না হলেও এটা যতটা কম রাখা যায় ততই ভালো। এরপর আসে কার্যকর টিকাদান কর্মসূচি গ্রহণ। আমাদের খেয়াল রাখতে হবে যে টিকাদান কর্মসূচি অবশ্যই খামারের আশপাশের রোগের প্রাদুর্ভাব বা ওই রোগের জীবাণুর অ্যান্টিজেনিক সেরোটাইপের উপর ভিত্তি করে টিকা প্রদান করতে হবে। এরপর আসে মৃত পাখি ও বজ্র পদার্থের যথাযথ ব্যবহার। আমরা অনেক সময় ভুলে যাই যে ব্যবহারকৃত খালি ওষুধের শিশি বা বাক্স বা কার্টুন ইত্যাদি খামারে পড়ে থাকে, যেগুলো খামারের জন্য রোগ জীবাণু বহন করতে পারে। এরপর খামারে পর্যাপ্ত স্বাস্থ্যপ্রদ পরিবেশের সৃষ্টি করতে হবে। এছাড়া খামারে পেশাগতভাবে দক্ষ ও সঠিক জ্ঞান সম্পন্নকারী লোককে নিয়োগ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে খামারে একটা হাতুড়ে লোক একটা খামারকে লোকসানের জন্য যথেষ্ট। তাছাড়া সবশেষে বলা যায় যে জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি সম্বন্ধে সম্যক জ্ঞান খামার পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই আলোচিত 12টি পয়েন্টের বা এই 12টি উপাদানের সবগুলি একই সাথে সমানভাবে মেনে চলতে না পারি, তাহলে খামার যে কোনো সময় আক্রান্ত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন এই আলোচনার বিষয়ের মধ্যে এসেছে কোয়ারেন্টাইন ব্যবস্থা, অর্থাৎ যেখানে বলা হয়েছে যে মানুষের মাধ্যমেও রোগ খামারে ঢুকতে পারে। হ্যাঁ বন্ধুরা, মানুষের মাধ্যমে যাতে খামারে রোগ চলাচল বা খামারে রোগ আক্রান্ত হতে না পারে সেজন্য কি কি করণীয় আমি তা এক এক করে বলছি। প্রথমত, যে কোনো ধরনের দর্শনার্থী বা বিনা প্রয়োজনে যে কোনো ধরনের বাইরের লোককে খামারে প্রবেশ করতে না দেওয়া। একান্তই যদি কোনো লোক বা কোনো দর্শনার্থী অনুমতি সাপেক্ষে প্রবেশ করে, তাহলে সবাইকে জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করতে হবে। এরপর আসে খামারে প্রবেশ প্রক্রিয়ায় এমন একটি ব্যবস্থা প্রবর্তন করতে হবে যাতে ময়লা এলাকা এবং পরিষ্কার এলাকা খুব সহজেই আলাদা করা যায়। পোলট্রি খামারের কোনো স্টাফ বা পোলট্রিম্যান যদি খামারে প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই নির্ধারিত গামবুট বা রাবারের জুতা এবং বিশেষ বিশেষ ধরনের পোশাক ও টুপি পরিহিত অবস্থায় খামারে প্রবেশ করতে হবে। আমাদের আরেকটি বিষয় এখানে খেয়াল করতে হবে যে পোলট্রি হাউসের সামনে অর্থাৎ দরজার সামনে জীবাণুনাশক দিয়ে দিতে হবে, যেটা পোলট্রিম্যান বা পোলট্রি স্টাফকে সবাইকে এটা মারিয়ে খামারে ঢুকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আসছি পোলট্রি খামারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা সম্বন্ধে। পোলট্রি খামারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা বজায় রাখতে যে বিষয়গুলো আমাদের ভাবতে হবে তা হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি এবং খামারকে লোকালয় থেকে দূরে কোলাহল মুক্ত জায়গায় হতে হবে। আরামদায়ক তাপমাত্রা ও পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ও বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা থাকতে হবে। খামারে বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের পোলট্রি সংগ্রহ করার ক্ষেত্রে বিশুদ্ধ খামার থেকে নিতে হবে। যেখানে রোগবালাই নেই সেই খামার থেকে আমাদের
পোলট্রি সংগ্রহ করতে হবে। এরপর আসে খামারে যে ডিম ফোটানো হয়, সে ডিম ফোটানোর আগে ফিউমিগেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করে নিতে হবে। আরেকটি বিষয় এখানে খেয়াল করতে হবে যে ভিন্ন ভিন্ন বয়সের বা ভিন্ন ভিন্ন জাতের কোনো পাখি একই খামারে পালন না করাই ভালো। ইঁদুর বা ইঁদুর জাতীয় প্রাণী বা কীটপতঙ্গ বা অন্যান্য পশু পাখি যাতে খামারে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল করতে হবে। খামারের স্যানিটেশন ব্যবস্থা বজায় রাখতে আমাদের মানুষের প্রবেশকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ যে সমস্ত মানুষ অনুমতি সাপেক্ষে প্রবেশ করবে তাদেরও হিস্ট্রি বা রেকর্ড রাখতে হবে এবং যদি কোনো কারণে সন্দেহ হয় যে এই মানুষটি দ্বারা খামার আক্রান্ত হতে পারে তাহলে সেক্ষেত্রে খামারে তাকে প্রবেশ করতে না দেওয়াই ভালো। এছাড়া খামারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা বজায় রাখতে মৃত ও বজ্র পদার্থ, মৃত্যু পাখি এবং বজ্র পদার্থ ইত্যাদির সঠিকভাবে ব্যবস্থা করতে হবে যাতে সেগুলো থেকে কোনো জীবাণু খামারকে আক্রান্ত করতে না পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি পোলট্রিতে সফল টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা করব। এ বিষয়ে প্রথমেই আমাদের জানা দরকার যে টিকা এই শব্দটি দ্বারা কি বোঝায়। আমাদের অনেকেই বাংলাদেশে অনেকেই মনে করেন যে পোলট্রিতে কিছুদিন পর পর ইঞ্জেকশন করাই হলো টিকা। আসলে টিকা বলতে তা বোঝায় না। টিকা বীজ হলো রোগের প্রতিষেধক যা ওই রোগের জীবাণু বা অ্যান্টিজেনিক উপকরণ দ্বারা তৈরি করা হয়। টিকা বীজ প্রয়োগের ফলে দেহের ভিতরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে। আমরা যদি টিকা একটা পোলট্রির শরীরে প্রবেশ করাই সেক্ষেত্রে এটা পোলট্রির দেহের রক্তে বা রক্তরসে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি হচ্ছে ওই রোগের প্রতিরোধক। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা থেকে আমরা জানলাম যে রোগের বিরুদ্ধে টিকা বীজ প্রয়োগ করা হয় শুধুমাত্র ওই টিকা বীজ দিয়ে ওই রোগটাকেই প্রতিরোধ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি পোলট্রিতে টিকা সঠিকভাবে বা সফলভাবে পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের বিবেচনা করা দরকার তা তুলে ধরছি। প্রথমত, টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্দেশিত নিয়ম অনুযায়ী বা নির্ধারিত সময়, ক্রম ও মাত্রা অনুযায়ী আমাদের টিকা প্রয়োগ করতে হবে। কোনোভাবেই সময় উত্তীর্ণ টিকা বা মেয়াদ উত্তীর্ণ টিকা এটা ব্যবহার করা ঠিক হবে না। টিকা যদি প্রখর সূর্য আলোকে বা ডাইরেক্ট সূর্য আলোকের সামনে গোলানো হয় তাহলে এটা ভালোভাবে কাজ করবে না। সুতরাং আমাদেরকে বেছে নিতে হবে ছায়াযুক্ত শীতল স্থানে যেখানে টিকা গোলানো হবে। 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে সাধারণত টিকা কাজ করে না। তাই দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে অর্থাৎ সকালে বা বিকালে টিকা প্রদানের জন্য সময় বেছে নিতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে যে অসুস্থ মুরগিকে কখনোই টিকা দিয়ে তার ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব নয়। অর্থাৎ অসুস্থ মুরগিকে টিকা দেয়া যাবে না। ট্যাপের পানিতে জীবাণুনাশক বা জীবাণুনাশক ক্লোরিন থাকায় ট্যাপের পানিতে টিকা না গোলানোই ভালো। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পরিশ্রুত পানি বেছে নিতে হবে। টিকাদানকে সফল করতে আমাদেরকে খেয়াল করতে হবে যে কিছু কিছু ওষুধ ব্যবহারকালীন সময়ে টিকা ব্যবহার করা না করাই ভালো। অর্থাৎ ওই সময়ে ওই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি গ্রো করে না। যেমন আছে যে প্রেডনিসোলোন, হাইড্রোকর্টিসন ইত্যাদি। এছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারকালীন সময়ে অর্থাৎ ব্যাকটেরিয়াল অসুখ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারকালীন সময়ে টিকা না দেওয়াই ভালো। সেক্ষেত্রে টিকা প্রয়োগের 3 দিন আগ থেকে শুরু করে 3 দিন পর পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। এরপর আসে যে টিকাগুলো আমরা
পানির সাহায্যে গুলে ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদেরকে মুরগির বয়স, মুরগির টাইপ অর্থাৎ ব্রয়লার, লেয়ার ইত্যাদি বিবেচনা করে পানির পরিমাণ বেছে নিতে হবে। সবচেয়ে বড় কথা যে টিকা ব্যবহারকালীন সময়ে আমরা টিকা প্রয়োগের জন্য যত ধরনের সরঞ্জামাদি ব্যবহার করব, সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। এভাবে আমরা যদি রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ বা দমন করতে পারি, অর্থাৎ খামারের ভৌগোলিক অবস্থান, জীবন নিরাপত্তা বা বায়োসিকিউরিটি, খামারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ, সেই সাথে কার্যকর টিকাদান কর্মসূচি গ্রহণ করতে পারি, তাহলে আশা করা যায় খামারকে রোগমুক্ত রেখে এই খামার থেকে আমরা অধিক লাভবান হতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পোলট্রির রোগব্যাধি দমনে করণীয় শিরোনামে আজকের এই আলোচনা থেকে আশা করি আপনারা অনেক কিছুই শিখেছেন। এরপরেও আজকের এই আলোচনা নিয়ে বা আজকের এই আলোচনায় যদি কোনো বিষয়ে অস্পষ্টতা বোধ করেন বা এ সংক্রান্ত আরও কিছু তথ্য জানার আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোর্স টিউটরের সঙ্গে পরামর্শ করে উত্তর জানার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ডিন, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আশা করি আবারও কথা হবে এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।